রাজ্যে কি পরিবর্তন আসছেই, নাকি রাজ্যে পরিবর্তন আসা এবং না আসার মধ্যে কিছুটা ফাঁক রয়ে গেছে? এ নিয়ে না সকলের কৌতূহল। কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, রাজনীতির যে হিসাব, পার্টিগণিত, যেটা পাটিগণিতের সঙ্গে পার্টিগণিতের অনেক অমিল। এই যে পাটিগণিতের রাজনৈতিক ফলাফল কিভাবে হিসেব করতে হয়, তাতে পরিসংখ্যানকেই গুরুত্ব দিতে হয়। আবেগ বা ধারণা এটা কোনো গুরুত্ব পায় না। এটাই রাজনৈতিক ফলাফল বোঝার বৈজ্ঞানিক পদ্ধতি। আর তাতেই আমি আজ যে অঙ্ক বলবো, সেই অঙ্ক একটা সত্য বলে দিচ্ছে যে বিজেপি কোন কোন জেলায় চমক দেখাতে পারে। এবং অনেকের মধ্যে যে একটা প্রশ্ন রয়েছে না, সত্যি কি তৃণমূলের বিদায় সম্ভব, তারা সেই উত্তরটা পেয়ে যাবেন আজকে। আমি পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের সম্ভাবনা, তৃণমূলের শক্তি কোথায় আর তৃণমূলের দুর্বলতা কোথায়, এই সব মিলিয়ে মূল লড়াইটা, অঙ্কের লড়াইটা কোথায় হচ্ছে সেটা বলবো। আসলে রাজনীতির গল্পটা শুধু জনপ্রিয়তার নয়, গল্পটা আসলে সংখ্যার খেলা। মনে রাখতে হবে যে একটি ভোট যেমন পরিবর্তন আনতে পারে, আবার একটি ভোট পরিবর্তন আনার বিরুদ্ধে কাজ করতে পারে। কারণ একটা জায়গায় যদি 100 ভোটের মধ্যে 51 আর 49 ফল হলে 51 জেতে, 49 জেতে না। এই যে অঙ্কটা, এই অঙ্কটা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কিভাবে কাজ করবে সেটা আমি বোঝাবো আজকে, আপনাদের বলবো, আমি আপনাদের আলোচনা করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আসল লড়াইটা কোথায় হচ্ছে। যদি সেই আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। এখন কোথায় কেন এগিয়ে বিজেপি তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। সাধারণ ধারণা কি? সাধারণ ধারণা হচ্ছে তৃণমূল এখনো খুব শক্তিশালী। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখছি, অধিকাংশ মিটিংয়ে মানে হাতে গোনা সমাবেশ, তাতে বোঝা যাচ্ছে ওনার জনপ্রিয়তা কমেছে। কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি তৃণমূল একটি শক্তিশালী দল, তারা সবকিছু বদলে দিতে পারে, চাইলে আরো 15 বছর ক্ষমতায় থাকতে পারে, এটা আমরা বিশ্বাস করি। মানে এটা আমরা না চাইলেও আমাদের একটা ধারণা। আসলে আমরা অঙ্কটার দিকে খেয়াল করিনি। আমরা তৃণমূলের জনপ্রিয়তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, ভাইপো বাবুর কিছু কিছু জনপ্রিয়তা, তিনি যাদের সেনাপতি বা যুবরাজ তাদের কাছে, এগুলো দেখে যদি ভাবি তাহলে পুরো সত্যটা জানতে পারবো না। কারণ নির্বাচনে জেতার জন্য শুধু মোট ভোট বেশি হলে জেতা যায় না। ধরা যাক এই রাজ্যের শতাংশের হিসাবে তৃণমূল অনেক বেশি ভোট পেল, তার মানে তৃণমূল ক্ষমতায় আসবে তার কোনো মানে নেই। আবার বিজেপি শতাংশের হিসেবে অনেক কম ভোট পেল তৃণমূলের তুলনায়, তাতে বিজেপি ক্ষমতায় পৌঁছে যেতে পারবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ জেতার জন্য দরকার সঠিক জায়গায় ভোট। সংখ্যাতত্ত্বের যে গভীর অঙ্ক, সেটা আমি খুব সহজ করে প্রতিদিনের মতো আপনাদের বলবো, আপনারা বুঝুন। মানে প্রচলিত যে ধারণা তার থেকে বিজেপি অনেক এগিয়ে আছে সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান এই সরকার বিরোধী যেটা অ্যান্টি ইনকামবেন্সি বলি আমরা, সেটা তৈরি হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা ছোট অংশ। তার দুর্নীতি, এই রাজ্যে দুর্নীতির জন্য যদি সরকার বদলে যেত তাহলে অনেক আগেই হতো। নারী নির্যাতন ইত্যাদি অনেক দিন ধরে হতো, কিন্তু ভোটের অঙ্কটা কেউ ধরতে পারেনি বিজেপি এতদিন। আমি তাই যে হিসেব করেছি, তাতে দৃশ্যমান যে পরিস্থিতি আর তার আড়ালে নির্বাচনী পাটিগণিত, এই যে পরিবর্তনশীল এবং তীব্র প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে সেটা আপনারা বুঝবেন। দেখুন, এসআইআর এর মাধ্যমে কথা ছিল 1 কোটির মতো, মানে কথা বলতে ধারণা ছিল 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে, কিন্তু সেটা না হলেও 91 লক্ষ কোটির কাছাকাছি গিয়েছে। এটা তো একটা এবারের ভোটে নতুন মাত্রা যোগ করবে, এটা নিয়ে কোনো কারণ নেই। অনেকেই বলছেন যে এই যে মৃত ভোটার, বাংলাদেশি ভোটার যাদের নাম বাদ গিয়েছে, তারা কি সকলেই তৃণমূলের ভোটার? এইটা কি বলা যায়? এ নিয়ে আমারও প্রশ্ন আছে। কিন্তু এটা তো মানতে হবে যে জাল ভোট দেওয়ার ক্ষেত্রে শাসক দল অনেক অনেক এগিয়ে পশ্চিমবঙ্গে। চিরকাল তাই হয়েছে, বাম জমানাতেও তাই হয়েছে, কংগ্রেস জমানাতেও তাই ছিল, আর এখন তৃণমূল জমানাতে আমরা দেখতেই পাচ্ছি কিভাবে ভোট হয়, কি হয় না হয়। এবার হচ্ছে আপনাদের একটা জিনিস বোঝাই। ধরুন একটা আসনে 50,000 ভোটে জিতলেন এক প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগের বার উপনির্বাচনে 58,000 ভোটে জিতেছিলেন। আরেকটা আসনে 5,000 ভোটে কেউ জিতলেন। এই দুটো জয় সমান, দুজনেই জিতেছেন, কিন্তু একজন 5,000 আর একজন 50,000। এই যে 45,000-এর ফারাক, এই 45,000-এর ফারাকটাকে রাজনৈতিক পাটিগণিতে বলা হয়
ওয়েস্ট ভোট, মানে এটার কোনো মূল্য নেই, এটা হচ্ছে একদম ওয়েস্টেড ভোট। এই যে কোনো কাজে লাগলো না, কারণ এই 45,000 ভোট যদি ওই প্রার্থী কম পেতেন তাহলেও তো তিনি 5,000 ভোটে জিততেন না। এটা ঠিক যে বিরোধী কেউ ওই 45,000 ভোট পেয়ে গেলে তিনি জিততে পারতেন না, কিন্তু যখন সর্বমোট হিসাবটা করা হয় যে একটা দল মোট কত ভোট রাজ্যে পেয়েছে, তখন সে এগিয়ে থাকে অনেকটা, কিন্তু তার মানেই সে বেশি আসনে জিতবে এর কোনো মানে নেই। এই অঙ্কটা এতদিন চলতো না এই রাজ্যে, এবার চলবে। তার কারণ এবার লড়াইটা অনেক কাছাকাছি থেকে লড়াই হবে, অনেক হাড্ডাহাড্ডি। আর এখানে আসল খেলাটা, তৃণমূল অনেক বিশাল ব্যবধানে যেতে এরকম অনেক আসন, কিন্তু বিজেপির সেই তুলনায় এই ধরনের আসন কম, ফলে বিজেপির ওয়েস্টেড ভোট কম, তৃণমূলের ওয়েস্টেড ভোট বেশি। অর্থাৎ বিজেপি অনেক কম ভোট পেয়েও বেশি আসনে জিততে পারে। আমি আরো খোলসা করবো অঙ্কটা আস্তে আস্তে। তৃণমূল অনেক বেশি ভোট পেল, কিন্তু দেখা গেল তার আসন সংখ্যা কম। মনে রাখতে হবে এই গোটা রাজ্যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে সেখানে বিজেপি বা অন্যান্য বিরোধী দল নামমাত্র ভোট পায়, আর সেখানে 70%, 80% ভোট পেয়ে যায় তৃণমূল। তো মনে রাখতে হবে রাজনীতির অঙ্কে 10%-এর বেশি ভোটে জেতা মানে সেই ভোটটাকে বলা হয় ওয়েস্টেড ভোট। সেই ভোটটা আসলে কোনো কাজের নয়, একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে রয়েছে। তার মানে যেগুলো শক্ত ঘাঁটি সেখানে তৃণমূল তো অনায়াসে জিতবে, কিন্তু কঠিন ঘাঁটি সেখানে ওয়েস্টেড ভোট তো বিজেপির কম, ফলে বিজেপির এই যে জেতার সুযোগ অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে, যেটা তৃণমূলের নেই। আমরা যদি গত লোকসভা নির্বাচনের হিসেব করি তাহলে দেখা যাবে 144টা আসনে তৃণমূল বড় বড় মার্জিনে জিতেছিল। 144টা বিধানসভা এলাকায় লোকসভা ভোটের নিরিখে যদি আমরা হিসেব করি তাহলে। আর এরকম ভাবে বিজেপি কটা জিতেছিল? বিজেপি জিতেছিল 35টা আসন। এইবারে 2024 সালের হিসেব অনুযায়ী তৃণমূলের ওয়েস্টেড ভোট, মানে যেটা না হলেও চলতো, এই ওয়েস্টেড ভোট হচ্ছে 55.8 লাখ, সেখানে বিজেপির হচ্ছে মাত্র 11.9 লাখ। এর মানেটা কি দাঁড়াচ্ছে? তৃণমূলের শক্তি কিছু জায়গায় কেন্দ্রীভূত, আর বিজেপির শক্তি অনেক জায়গায় ছড়ানো রয়েছে, আর এখানেই জয়ের অঙ্কটা বদলে যেতে পারে। বিষয়টা আরো একটু স্পষ্ট করি। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি বাঁচি ভাইপো বাবুকে। তিনি 7 লাখ ভোটে জিতলেন। এবার ভাবুন, এই যে ভাইপো বাবু 7 লাখ ভোটে জিতলেন, আর কোনো একটা জায়গায় তৃণমূল প্রার্থী 20,000 ভোটে জিতেছেন, তাহলে ওই 7 লাখের কি মূল্য? এই যে নষ্টটা, সেটা শুধুমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রেই। কিন্তু যখন টোটাল হিসেব করা হয় তখন গোটা রাজ্যের সঙ্গে ওই 7 লাখ জুড়ে যায়। কিন্তু এটা তো তাই নয়, কারণ যদি একটি বিধানসভা ধরা হয়, যেটা ডায়মন্ড হারবারের 7টি বিধানসভার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হুগলির ক্ষেত্রে নয়, সেটা কোচবিহারের ক্ষেত্রে নয়, সেটা দক্ষিণ 24 পরগনা বাদে অন্য কোনো জেলাতেই হয়তো নয়। এই যে 52.8 লক্ষ ওয়েস্টেড ভোট তৃণমূল পেয়েছিল, এই সংখ্যাটা তৃণমূলকে ভাবাচ্ছে। এবারেরও নির্বাচনে তৃণমূলের যে অঙ্ক, আইপ্যাকের যে অঙ্ক, তাতে অনেক আসন আছে যেখানে বিপুল ভোটে তৃণমূল জিতবে, কিন্তু সেই বিপুল ভোটটা ছড়িয়ে যাবে এমন কথা তাদের সমীক্ষায় উঠে আসছে না। 2021 সালের কথা বলি। 2021 সালের হিসেব বলছে তৃণমূলের ওয়েস্টেড ভোট ছিল 65 লক্ষ, আর বিজেপির ক্ষেত্রে ছিল 5.5 লক্ষ। কারণ আপনারা দেখবেন বিজেপি যেখানে জিতেছে অল্প মার্জিনে জিতেছে, 2-1টা আসন বাদ দিলে। আবার হেরেছে যে সব জায়গায়, সেখানেও অনেক কেন্দ্রে অল্প মার্জিনে হেরেছে। কিন্তু তৃণমূল যেখানে জিতেছে বড় ব্যবধানে জিতেছে, হেরেছে অল্প মার্জিনে। এটা যে 2021 সালের এবং 2024 সালের যে ভোটের অঙ্ক, সেটা ঘেটে যে ওয়েস্টেড ভোট, সেইটাকে ধরে আমি বলছি। এবার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তো বিজেপির কিছু করার নেই, বিজেপিকে সাধারণত মুসলিমরা ভোট দেন না। কিন্তু এবার যদি এই মুসলিম ভোটটা ভাগ হতে শুরু করে, তাহলে এই নির্দিষ্ট গণ্ডিতে এই পুঞ্জীভূত ভোট, সেটা তৃণমূলের কমবে, ফলে তৃণমূলের মোট প্রাপ্য ভোটও কমতে পারে। ভোটের এই যে পুঞ্জি ভবন বা কেন্দ্রীয় ভবন একটা কৃত্রিম আধিপত্যের বিভ্রম সৃষ্টি করে, যেটা দেখে মনে হয় যে ওই দলটা তো অনেক এগিয়ে রয়েছে। একটা বিপুল সংখ্যক আসনে যে আসলে তীব্র প্রতিযোগিতা হতে চলেছে, সেইটাকে আড়াল করে দেয় এই বিভ্রম। পুঞ্জীভূত এবং কেন্দ্রীয় ভবন যে ভোটের, তার বিভ্রমটা এটাকে আড়াল করে দেয়। এবারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনগুলোতে মার্জিন বেশি হবে, হোক। একদিকে তার মানে বিশাল জয়, আর আরেকদিকে টাইট ফাইট। এই পরিস্থিতি এবার তৈরি হয়ে গিয়েছে। এরকম 2024 সালের পরিসংখ্যান ঘেটেই যেটা পাওয়া যাচ্ছে, বিজেপির পক্ষে
কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যেটা, সেটা মানে 147-48টা আসন তো পেতেই হবে ক্ষমতায় যেতে গেলে। তার জন্য একটা ছোট ধাক্কার দরকার। কত ভোট জানেন? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মাত্র 2 লাখ ভোট বিজেপিকে অতিরিক্ত পেতে হবে। মাত্র 2 লাখ ভোট বিজেপি অতিরিক্ত পেলে খেলা শেষ। আমি এটা আরো স্পষ্ট করে আপনাদের বলে দিই যে এই রাজ্যে এমন 58টি বিধানসভা আসন আছে যেখানে তৃণমূলের থেকে বিজেপির কম ভোট পাওয়া জায়গাটা হচ্ছে 1.92 লক্ষ। 1,92,000 ভোট রয়েছে, এরকম পেয়েছে মোট। সেই যে আসন, সেই আসনের সংখ্যা হচ্ছে 58। আপনাদের আগে আমি একবার বলেছিলাম যে 70টা জেতা আসন নিয়ে তৃণমূল চিন্তিত, কারণ সেগুলোতে 10,000-এর নিচে বা 15,000-এর নিচে এইরকম জয়ের ব্যবধানে তৃণমূল জিতেছিল। এই যে 58টা আসন, এগুলো কোথায়? এই 58টা আসন হলো মূলত মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং সত্যি দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় 3টি আসন আছে যেখানে খুব অল্প ব্যবধানে তৃণমূল এগিয়ে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এইসব যে জেলাগুলোর নাম বললাম, এখানে তৃণমূল ভালো ফল করেছিল, কিন্তু এবার সেখানেই এই যে ওয়েস্টেড ভোটের অঙ্ক তৃণমূলকে পিছিয়ে রেখেছে। তৃণমূলের দুর্গ হিসেবে চিহ্নিত যে জায়গা, সেখানেই ফাটল ধরার সম্ভাবনা। এখন রাস্তাঘাটে বেরোলে আমার কাছে এরকম প্রশ্ন আসে, আপনাদের কাছেও হয়তো, দাদা পরিবর্তন হচ্ছে তো? তো আমি একটাই উত্তর দিই, আপনি ভোট দিলেই পরিবর্তন হবে। তখন তিনি বলেন, আচ্ছা আমি একা ভোট দিলে কি করে হবে? কারণ একটা ভোটেই তো হয়। সকলেই যদি ভাবেন আমি ভোট দিলে পরিবর্তন হবে, বাকি কে কি করলো আমার দেখার দরকার নেই, তাহলেই পরিবর্তন সম্ভব। ওই যে একটা দুধের পুকুর বানানো হবে ঠিক হয়েছিল, তো সকলেই ঠিক করেছিল যে 1 ঘটি করে দুধ সবাই ঢালবে ওই পুকুরটায়। খোঁড়া হয়েছিল জলের আগে, কিন্তু রাত্রিবেলা ঢালার কথা, সকালে গিয়ে দেখা যায় সে পুকুরটা শুধু জল আর জল। আসলে সকলেই ভেবেছে যে আমি জল ঢালি, বাকিরা তো দুধ ঢেলেছে, কেউ বুঝতে পারবে না। এখানেই হার, এখানেই ভয় পাচ্ছে তৃণমূল, আর এখানেই শক্তি বিজেপির। এই যে একজন মানুষ তারা ঠিক করে নিচ্ছেন আমরা দুধ ঢালবো, তাতেই দুধ পুকুরটা হয়ে যেতে পারে। আমাদের রাজ্যে চিরকাল দেখা হয় যে এগ্রিগেটটা ভালো হয়েছে কিনা, মানে মোট কত শতাংশ ভোট পেলাম, কত ভোটে জিতলাম এক একটা আসনে, এই বিষয়টাকে দেখা হয়। কিন্তু এবার মার্জিন ঠিক করবে। ধরা যাক একজন ছাত্র মাধ্যমিক পরীক্ষায় সে এগ্রিগেটে যে নম্বর পেল, তাতে তার ফার্স্ট ডিভিশন হয়ে যায়। সায়েন্স গ্রুপে সে দারুণ নম্বর পেয়েছে, কিংবা ইংরেজি বা বাংলায় সে পাস মার্কটাই তুলতে পারেনি। এগ্রিগেটে এগিয়ে থাকলেও কিন্তু জেতা যায় না সবসময়। এইটা এবারের ভোটে খুব বেশি করে দেখা যাবে, তার কারণ এবারের ভোট অনেক কাছাকাছি থেকে লড়াই, অনেক প্রত্যক্ষ লড়াই। এবারে হিন্দু ভোট, মুসলিম ভোট, এই ভাগটা আমি ব্যক্তিগতভাবে এই ভাগটা করতে না চাইলেও এই ভাগটা হয়েছে। মুসলিমরা ঠিক করে ফেলেছেন তারা কাকে ভোট দেবেন। যতই আমরা বলি ভোট ভাগাভাগি হবে, সেটা কিছু জায়গায় হবে, কিন্তু মুসলিমরা সচেতন, খুবই সচেতন। শহরাঞ্চলে একরকম, গ্রামাঞ্চলে একরকম, কিন্তু তাদের ভোটটা জোটবদ্ধই থাকবে। পরীক্ষায় বসতে হবে তো হিন্দুদের। আমি এরপরে একদিন আপনাদের সেই অঙ্কটা করে বোঝাবো, তৃণমূল আসলে মুসলিম ভোটে জেতে না, তৃণমূল জেতে হিন্দুদের ভোটেই। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন, সতর্কও থাকবেন।